শতরূপা, শতরূপা কোথায় তুমি? শতরূপা! না না না, শতরূপা, শতরূপা! কারেক্ট, নাইস শট শুভেন্দু। যাও সবাই মেকআপ ধুয়ে নাও। অরিন্দম দা, তাহলে আজকের মতো প্যাক আপ করলাম। হ্যাঁ তাই কর। আর তোরা ফ্রেশ হয়ে একবার আমার অফিসে আয়, পরের লোকেশনটা নিয়ে একটু কথা বলার আছে তোদের সাথে। তুমি কি এখনই বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমার আবার ওই দিকে একটু কাজ আছে না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোমাকে তো আবার সব দিক ঠেকাতে হবে। সত্যিই তুমি বলেই সম্ভব। কিভাবে যে পারো বুঝি না। তোর অত বুঝে কাজ নেই, তোকে যেটা বললাম তুই সেটাই কর। আর সন্ধ্যার দিকে একবার সবাইকে নিয়ে। মেয়েটার সময় জ্ঞান সাংঘাতিক, অথচ আমারই কোনোদিন আর সময় আসা হয়ে ওঠে না। আজকে লাবণ্যর জন্মদিন। ভয়ে ভয়ে কাছে গিয়ে বললাম, লাবণ্য এক্সট্রিমলি সরি, অনেকটা দেরি করে ফেললাম। অবাক হয়ে লক্ষ্য করলাম লাবণ্য প্রতিবারের মতো চিৎকার চেঁচামেচি জুড়ে দিল না। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছলে। বোধহয় এক্ষুনি ঘনীয়মান মেঘ কান্নার বৃষ্টি হয়ে নামবে। লাবণ্য, কি হয়েছে? আজকের পর থেকে আর মনে হয় দেখা হবে না অরিন্দম। এটাই হয়তো আমাদের শেষ দেখা। এ তুমি কি বলছো লাবণ্য? ঠিকই বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। না না না, এ হতে পারে না। এতে অবাক হওয়ার কিছু নেই অরিন্দম। তোমাকে তো কবে থেকেই বলছি, কিন্তু তুমি গাই করনি। তুমি তোমার ওই শর্ট ফিল্ম নিয়ে মেতে আছো। লাবণ্য, তুমি তো জানো যে এটা ছাড়া আমি আর কিছু পারি না। আমার ধ্যান জ্ঞান সবকিছু জুড়েই শুধু অভিনয়। হ্যাঁ, আমি তো বুঝতে পারি না আমাকে যে ভালোবাসার কথা বলো সেটাও তোমার অভিনয় কিনা। লাবণ্য, তাই যদি না হতো তাহলে তুমি এতদিনে ঠিক একটা ব্যবস্থা করে নিতে পারতে। লাবণ্য, আমার বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে কথা হয়েছে, তারা আমার বানানো কাজ ভালো দামে। এ যাবৎ আমি এই গল্প করেই বাড়ির লোককে শান্ত করে রেখেছিলাম, কিন্তু আর হচ্ছে না। আমি বাড়ির বড় মেয়ে, আমার পরে আরও দুটো বোন আছে, ওদেরকেও তো বিয়ে দিতে হবে। তাই সব দিক ভেবে আমি আর না বলিনি। তোমাকে শুধু একটা কথা বলবার জন্য এসেছি। আমার সঙ্গে আর দেখা করার চেষ্টাও করো না, আর ফোনও করো না, কারণ আমি নাম্বারটা বদলে ফেলেছি। চলি। লাবণ্য চলে গেল বিকেলের শেষ আলোর শিখাটুকুর মতো, আর আমার জন্য রেখে গেল দিগন্ত জুড়ে নেমে আসা শান্তকালীন অন্ধকারের আড়ালে থাকা মন খারাপ করা কোনো এক বিকেলের গল্প। লাবণ্যকে আমি ধরে রাখতে পারবো না সেটা জানতামই। আমার আরও কিছুটা সময় দরকার ছিল, কিন্তু সময়কে যে ধরে রাখা যায় না। এরপর 8 বছর কেটে গেল। 8টা বছরে বদলে গেছে সবকিছু। আমার যে ঘরের কোনায় কোনায় দারিদ্রতার ছড়াছড়ি ছিল, সেই ঘরেই এখন অ্যাওয়ার্ড আর পুরস্কারের ছড়াছড়ি। সকালবেলা বসে নতুন কাজের স্ক্রিপ্টে চোখটা বোলাচ্ছিলাম, এমন সময় আমার অ্যাসিস্ট্যান্ট প্রীতম এসে বলল, অরিন্দম দা, একজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে। কে? চিনি না, বলছে ছবির ব্যাপারে নাকি কথা বলতে এসেছে। একটা ভালো গল্প আছে, তোমাকে একবার শোনাতে চাই। ও আচ্ছা ঠিক আছে, দে পাঠিয়ে দে, দেখছি। স্যার আসবো? আসুন, বসুন। ধন্যবাদ স্যার। বলুন। স্যার আসলে আমি একজন রাইটার। আমার নাম রাজদীপ মুখার্জি। আমি মূলত গল্পই লিখি স্যার। আমার ছোটো থেকেই খুব ইচ্ছে স্যার, আমার লেখা গল্প নিয়ে একদিন সিনেমা হবে। আর আমি জানি স্যার আপনি ইন্ডাস্ট্রির একমাত্র ডিরেক্টর যিনি নতুন লেখকদের গল্প নিয়ে কাজ করেন। ঠিক আছে, বুঝেছি। তুমি গল্পটা জমা দিয়ে যাও, আমি সময় করে দেখে নেব। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। তার মানে? স্যার আমি গল্পের প্লটটা আপনাকে শোনাতে চাই নিজের মুখে। আমার 10 মিনিট সময় লাগবে। উফ, তুমি দেখছি আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, বলো। তবে 10 মিনিটের 1 সেকেন্ড বেশি না কিন্তু। থ্যাংক ইউ স্যার। স্যার এটা সাধারণ একটা গ্রাম বাংলার গল্প। একটা সাধারণ গ্রামের ছেলে স্বপ্ন দেখত, কিন্তু নানান প্রতিকূলতা, ঘাত প্রতিঘাত এইসবের মধ্যে। বাহ, এ তো সত্যিই খুব চমৎকার প্লট। ভালো ভেবেছো ভাই। আমার খুব চেনা একজনের ছবি দেখতে পেলাম তোমার গল্পে। এই প্রীতম, আমাদের নেক্সট শ্যুট কবে থেকে যেন শুরু হচ্ছে?
আগামী সপ্তাহ থেকে। ওটাকে পোস্টপন কর। নেক্সট উইক থেকে আমরা এই গল্পের কাজটা শুরু করছি। কিন্তু দাদা প্রডিউসার? প্রডিউসার আমি বুঝে নেব, তোকে যেটা করতে বললাম তুই সেটাই কর। আর তুমি ভাই কি যেন বললে তোমার নামটা? স্যার রাজদীপ। হ্যাঁ রাজদীপ, তুমি কাল থেকে প্রোডাকশন টিমের সাথে বসে যাও। স্যার আমার মনে হচ্ছে আমি স্বপ্নের ঘরে আছি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার গল্প নিয়ে আপনি কাজ করবেন। ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই, ভালো লিখেছো, এটা তুমি ডিজার্ভ করো। এনিওয়ে তুমি কাল থেকে এসো তাহলে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এই গল্পের বেশ কিছু লোকেশন আমি আগে থেকে দেখে রেখেছি, যদি আপনি একবার দেখেন। বাহ, তাহলে তো তুমি আমার একটা বড় কাজ কমিয়েই রেখেছো। আচ্ছা তাহলে কালই যাবো তোমার সাথে। ওকে স্যার। তাহলে লেট করো না, কাল সকাল সকাল চলে এসো কিন্তু। বাহ দুর্দান্ত, তোমার চয়েস আছে বলতে হবে ভাই। থ্যাংক ইউ স্যার। আরে ধুল, কি স্যার স্যার করছিস বল দেখি। হ্যাঁ অরিন্দম দা বলবি, বুঝলি? আচ্ছা অরিন্দম দা। কিন্তু একটা বাড়ি দরকার তো, তোর গল্পের নায়ক যে বাড়ির কেয়ারটেকারের কাজ করবে। হ্যাঁ অরিন্দম দা, তেমন একটা বাড়িও আছে। এই গ্রামের এককালের জমিদার বাড়ি। বাড়িটা ফাঁকাই থাকে। বাড়িটার এখনকার মালিক এখন কলকাতায় থাকে, তবে একজন দেখাশোনার লোক আছে। তার সাথে কথা বলে দুদিনের জন্য বাড়িটা অল্প পয়সায় ভাড়া নেওয়া যায়। বেশ, তাহলে তো মিটেই গেল। তাহলে চল এবার ফেরা যাক, গিয়ে আবার কাস্টিং টিমের সাথে বসতে হবে তো। লাইট, ক্যামেরা, অ্যাকশন! জি 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 রবি, আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এরকমটা করতে পারিস। বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। তুই চুপ কর। মণিশঙ্কর নিজে তোকে আমার আলমারিটা খুলতে দেখেছে, আর তারপরেই আলমারি থেকে টাকাটা গায়েব। এই বাড়িতে তুই আর মণিশঙ্কর ছাড়া তো আর কেউ থাকে না, তাহলে টাকাটা কে চুরি করেছে? তা আমি জানি না বাবু, কিন্তু আমি টাকাটা নিইনি। কে? তুই নিসনি? ও তো ভাগা, তুই নিসনি তো কি আমি নিয়েছি? মামা দেখেছো, তোমার সামনে আমাকে চোর বানাতে চাইছে। না বাবু, আমি তা বলতে চাইনি। আমি শুধু বলছি যে টাকাটা আমি নিইনি। আরে তার মানে তো তাই, তুই নিসনি মানেই আমি নিয়েছি। থাক, অত কথার মধ্যে গিয়ে কাজ নেই। রবি, তুই কাল থেকে অন্য কোথাও কাজ দেখ। এই বাড়িতে তোর আর থাকবার কোনো দরকার নেই। বাবু, আপনি এ কি বলছেন বাবু? এই অনাথ ছেলেটাকে মন্দির থেকে তুলে এনে আপনি এত বড় করলেন, আর আজকে সেই আপনিই আমাকে চোর ভাবলেন, আমাকে বাড়ি থেকে চলে যেতে বললেন। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিনও আসবো না, কোনোদিনও না। হ্যাঁ যা যা, অত ওভার অ্যাক্টিং করার দরকার নেই, চোর কোথাকার। কাট, গুড শট। আচ্ছা এবার তাহলে লাঞ্চ ব্রেকটা নিয়ে নিই, বিকেলের পরে বাকিটা করা যাবে। অরিন্দম দা, আর রাতের বেলা সিনটা? হ্যাঁ ওটাও আজকেই নিয়ে নেব, এই বাড়ির ছাদের ওপরেই তো। হ্যাঁ। ব্যাস, তাহলে আর সমস্যা কি। যা তোরা লাঞ্চ করে নে। কাজ শেষ করে ফিরতে যাব এমন সময় নামলো মুষলধারায় বৃষ্টি। এমন বৃষ্টি যে থামবার আর নামই নেই। কি হবে দাদা? আমি তো একটা অন্য কথা ভাবছি। কালকে তো আবার এখানেই শ্যুট আছে, আর সেটস প্রপস সব যখন আমাদের সাথেই রয়েছে, আর বৃষ্টির যে ভাব দেখছি তাতে করে সহজে থামবে বলে তো মনে হচ্ছে না। তাহলে আজকে রাত্রিটা এখানে থেকে গেলেই তো হয়। শুধু শুধু আর তাহলে কালকে আবার এখানে ছুটে আসার হ্যাঙ্গামটা থাকবে না, কি বলিস? হ্যাঁ, সেটা করলেও তো হয়। আচ্ছা বেশ, তাহলে সবাইকে জানিয়ে দে যে সবাই বাড়িতে ফোন করে বলে দিক যে আজকে রাতে আর কারুর বাড়ি ফেরা হচ্ছে না। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ একটা চিৎকার যেন শুনতে পেলাম ঘুমের ভেতরে। ঘুমটা ভেঙে গেল। এটা রাজদীপের গলা না? হ্যাঁ রাজদীপের গলাই তো। মনে হলো আওয়াজটা আসছে ছাদের ওপর থেকে, কিন্তু রাজদীপ এমনভাবে চিৎকার করছে কেন? বিছানা থেকে নেমে ছুটে গেলাম ছাদের দিকে। গিয়ে যা দেখলাম তাতে আমার সর্বাঙ্গ ভয়ে শিউরে উঠল। রাজদীপের গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে ধরে আছে একজন নারী। তার এলোমেলো চুলগুলো সাপের ফণার মতো কিলবিল করছে বাতাসে, আর রাজদীপ প্রাণপণে তার হাত থেকে নিজেকে মুক্ত করবার ব্যর্থ চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এসব কি হচ্ছে রাজদীপ? সাথে সাথে দেখলাম সেই বিভৎস নারী মূর্তি রাজদীপের গলাটা ছেড়ে দিল। এরপর সে নারী মূর্তি আমার দিকে ঘুরে দাঁড়ালো, আর তখনই আমার সারাটা শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল। এই কাকে দেখছি আমি? চোখ মুখ সমস্ত কিছু বিকৃত,
নারকীয় প্রতিহিংসা ছড়িয়ে রয়েছে তার সারাটা শরীর জুড়ে। তবু তাকে চিনতে আমার এতটুকুও ভুল হলো না। লাবণ্য, আমাকে চিনতে পেরেছো অরিন্দম? তোমার এই অবস্থা কি করে? সেদিন আমি ভুল করেছিলাম অরিন্দম। বাবার কথায় আমি বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। বিয়ের কিছুদিনের মধ্যেই আমি ওর আসল রূপ দেখতে পাই। কি বললি? টাকা আনতে পারবি না? তাহলে যা, তোরও এই বাড়িতে আর কোনো জায়গা নেই। শোন, আমি বেরোচ্ছি, ফিরে এসে আর যেন তোকে দেখতে না পাই, বুঝলি? একদিন আমি জানলার বাইরে দাঁড়িয়ে শুনলাম। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তুমি কোনো চিন্তা করো না। আরে জমিদার বাড়ির কেয়ারটেকার আমার খাতিরের লোক, ওকে নিয়ে কোনো চাপ নেই। তুমি চলে এসো, আমার সব বলে রাখা আছে। আর আমি এই বেরোচ্ছি। ও যে গোপনে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু কখনো তার প্রমাণ পাইনি। তাই ঠিক করলাম আজ সবটা নিজের চোখে দেখব, ওকে হাতে নাতে ধরব। ও বাড়ি থেকে বেরোলে আমি ওর পিছু নিই। ওর মোটর বাইকের পেছন পেছন একটা অটো রিকশায় ওকে অনুসরণ করে আস্তে আস্তে দেখলাম ও এইখানে এই বাড়িটার সামনে এসে থামলো। তারপর ওর পেছন পেছন চুপি চুপি এসে দেখলাম ঘরের ভিতর বিছানার উপরে ঘনিষ্ঠভাবে বসে আছে একজন মেয়ে আর ওই লম্পট। আমি জানতাম তুমি এরকমটাই করো। এতদিন তোমার সমস্ত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। এবার আমি আর চুপ করে থাকবো না। আমি পুলিশের কাছে যাব, গিয়ে বলবো তুমি আমাকে ঠকিয়েছ। সেখান থেকে বেরিয়ে এলাম। রাস্তা দিয়ে যখন আমি একা একা হেঁটে যাচ্ছি তখন মনে হচ্ছিল আমার সারা পৃথিবীটা যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ঠিক করলাম থানায় গিয়ে আর কি হবে, বাড়িতেও আর ফিরে যেতে পারবো না। তার থেকে বরং যেখানে দু চোখ যাই চলে যাই। ঠিক তখনই পেছন থেকে আমাকে একটু ট্রাক এসে ধাক্কা মারল, আর তারপর থেকেই আমার এই অবস্থা। বড় যন্ত্রণা অরিন্দম, আমি আর পারছি না। এবার আমার মুক্তি চাই। কিন্তু তুমি একে মারতে চাইছিলে কেন? তুমি এখনো এটা বুঝলে না? এই তো সেই জানোয়ার, এর সাথেই তো আমার বিয়ে হয়েছিল। আর ও যে গল্পটা তোমাকে দিয়েছে সেটা ওর লেখা নয়, তোমাকে দেব বলে ওই গল্পটা আমি লিখেছিলাম। এই জানোয়ারটা টাকার লোভে সেটাও আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের নামে চালানোর চেষ্টা করে। একে তো আমি ছাড়বই না, একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। তুমি চলে যাও, আর যদি পারো তোমার লাবণ্যকে ক্ষমা করে দিও। এই বাড়িতে তোর আর থাকবার কোনো দরকার নেই। বাবু, আপনি এ কি বলছেন বাবু? 6 মাস পরে আমার সিনেমাটা রিলিজ করলো। প্রথম দিনেই তা বক্স অফিসের রেকর্ড ভেঙে দিল। হাউসফুল, সবকিছুই এক, শুধু বদলে গেছে গল্পকারের নাম। রাজদীপের জায়গায় সিনেমার পর্দায় ভেসে উঠেছে লাবণ্য সেনগুপ্তের নাম।